আসসালামু আলাইকুম। আহমেদ বনি একাডেমি অনলাইন লাইভ স্কুলে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষিকা, আহমেদ বনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। করোনা পরিস্থিতির এই করোনায় মহামারীর কারণে শিক্ষার্থীরা তোমরা অনেক দিন ধরেই তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান থেকে দূরে আছো, আর সেই জন্য তোমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তোমাদের পড়াশোনা চালাতে গিয়ে। সেই ক্ষতি তোমাদের পুষিয়ে নেওয়ার জন্য সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট যা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, সেই অ্যাসাইনমেন্ট যাতে তোমরা নির্বিঘ্নে এবং নির্ভুলভাবে করতে পারো, সে কারণে আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার আমাদের এই বিশেষ ক্লাসগুলোর ব্যবস্থা করেছেন। তো তোমরা সবাই এই বিশেষ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং তা দেখার পর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই নির্ভুলভাবে করার চেষ্টা করবে। তো ক্লাসটি শুরু করার পূর্বেই আমি আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এছাড়াও আমাদের শিফট ইনচার্জ যারা আমাকে এই ক্লাসটি নেবার সুযোগ করে দিয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট পেয়ে গিয়েছো এবং আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি সাজিয়েছি সেটি হচ্ছে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের অ্যাসাইনমেন্টের ওপরে। তোমরা ইতিমধ্যে ক্লাসটি সাজিয়েছি যে দেখেই বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টটি হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের ওপরে এবং তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো তোমাদের এই ফিনান্স ব্যাংকিংয়ের যে হচ্ছে সেই অ্যাসাইনমেন্টে তোমাদের দুটো চ্যাপ্টার দেওয়া হয়েছে। তো দুটো চ্যাপ্টারের মধ্যে প্রথমটি হচ্ছে অধ্যায় 1, সেটি হচ্ছে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন, এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে অধ্যায় 3, অর্থের সময়মূল্য। তো আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 3, অর্থের সময়মূল্য। তো আজকে আমরা অ্যাসাইনমেন্টের আলোকে ক্লাসটি করব এবং এখান থেকে তোমরা যা যা শিখতে পারবে সে সম্পর্কে আমরা আগে প্রথমে একটু জেনে নিই। আমরা আজকে শিখব অর্থের সময়মূল্য কী বা অর্থের সময়মূল্যের ধারণা সম্পর্কে আমরা জানব। এরপর আমরা অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে আমরা জানব। এরপর আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তো যদিও শিখন ফলে এখানে একদমই অল্প টপিক দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমাদের টপিকগুলো কিন্তু বেশ বড়। তো আসো আমরা আমাদের কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সময়মূল্যের ধারণা। প্রথমে আমরা জানবো আসলে অর্থের সময়মূল্য বলতে আমরা আসলে কি বুঝি। তোমরা যারা আমার সাথে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাস করেছো, তোমরা অনেকেই জানো যে আমি আসলে যে কোনো বিশেষ করে ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের যে কোনো কনসেপ্ট বোঝানোর জন্য বা যে কোনো সংজ্ঞা বোঝানোর জন্য আমি আসলে উদাহরণের মাধ্যমে বোঝাই, যাতে তোমাদের এই টপিকটা মনে থাকে। আর এই প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি কথা বলার পর তোমরা অ্যাসাইনমেন্টটা আসলে কিভাবে লিখলে ভালো নম্বর পাবে সেটাও আমি বলে দিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জেনে নিই যে অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি। অর্থের সময়মূল্য কাকে বলে সেটা বলার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি, যাতে তোমাদের সংজ্ঞাটা মুখস্থ করতে না হয়। আচ্ছা, ধরে নাও 2010 সালে তুমি মিস্টার টুইস্ট নামে যে একটা চিপস আছে, সেই চিপসের প্যাকেটটি কিনতে 10 টাকায়। ঠিক আছে, একদম সহজ একটা কথা যে 2010 সালে আমরা ধরে নিলাম যে মিস্টার টুইস্ট নামের যে চিপসের প্যাকেটটা আছে, এক প্যাকেট চিপস কিনতে আমাদের 10 টাকা খরচ করা লাগতো। আজকে 2021 সালে আমরা যদি মিস্টার টুইস্ট চিপসটি কিনতে যাই, তাহলে আমাদের খরচ করতে হবে 15 টাকা। তোমরা কি এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আগে আমরা এক প্যাকেট চিপস কিনতে আমাদের খরচ হতো 10 টাকা, বর্তমান সময়ে আমাদের এক প্যাকেট চিপস কিনতে খরচ হচ্ছে 15 টাকা। তাহলে দেখো এইখানে 2010 সাল আর 2021 সাল, এখানে কিসের পরিবর্তন হয়েছে বলো তো?
আমি জানি আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে এখানে পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন। আর এখানে কিসের পরিবর্তন হয়েছে? টাকার মূল্যের পরিবর্তন বা টাকার মানের পরিবর্তন। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি অর্থের মূল্যের অথবা মানের পরিবর্তন। তাহলে আসো আমরা এবার সংজ্ঞাটা এই উদাহরণের আলোকে দিয়ে লিখে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সময়ের পরিবর্তন হয়েছে, এখানে অর্থের মূল্যের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের অথবা মানের যে পরিবর্তন হয় তাকেই আমরা বলতে পারি অর্থের সময় মূল্য। দেখো কত সহজে আমরা সংজ্ঞাটা লিখে ফেলতে পারলাম, মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। তোমরা যদি এই উদাহরণটা একটু মাথায় রাখতে পারো তাহলেই তোমরা খুব সহজেই সংজ্ঞাটি লিখে ফেলতে পারবে। তাহলে আমি আবার বলছি, দেখো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা মানের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। অর্থের মূল্যের হ্রাসও ঘটতে পারে আবার বৃদ্ধিও ঘটতে পারে। তাহলে আরও একটু সংযোজন যেহেতু করেছি আমি আরও একবার বলে দিচ্ছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা মানের, তোমরা ব্র্যাকেটে লিখতে পারো হ্রাস বৃদ্ধি, মানের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। তো তোমরা যখন অ্যাসাইনমেন্টটা যেহেতু পেয়েছো, এখানে কিন্তু তোমাদের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে লেখা আছে উদাহরণসহ অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা দিতে হবে। এবং উদাহরণসহ যথাযথভাবে যদি তোমরা ব্যাখ্যা দিতে পারো তাহলে তোমরা আশা করি খুব ভালো নম্বর পাবে। তাহলে আমরা কিন্তু সংজ্ঞা বা অর্থের সময়মূল্যের ধারণা সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছি। এখন আমরা একটু উদাহরণ দেখব, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে মানে অর্থের সময়মূল্যটা আসলে ধারণাটা কি। আমি ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি, কিন্তু আরও একটা উদাহরণ আমি তোমাদেরকে একটা দুটো উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি হচ্ছে রহিম, তোমার বন্ধু শিহাব। তুমি তোমার বন্ধুকে 1 বছরের জন্য 5,000 টাকা ধার দিলে। তুমি তোমার বন্ধু শিহাবকে 1 বছরের জন্য 5,000 টাকা ধার দিলে। শিহাব তোমাকে ঠিক 1 বছর পর 5,000 টাকা ফেরত দিল। দেখো তোমরা কি এই কথাটাই লিখতে পারবে না যে রহিম 1 বছরের জন্য শিহাবকে 5,000 টাকা ধার দিল, শিহাব ঠিক 1 বছর পর 5,000 টাকা ফেরত দেবে। তাহলে রহিম যে 1 বছরের জন্য শিহাবকে টাকা ধার দিয়েছে, বর্তমান সময়ে এই 5,000 টাকা 1 বছর পরবর্তী যে 5,000 টাকা রহিম পাবে তার মূল্য কিন্তু আসলে এক নয়। আচ্ছা, তাহলে আমরা এই বর্তমান সময়ের যে মূল্য সেটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো? 5,000 টাকা, এটাকে আমরা বলতে পারি বর্তমান মূল্য। আর 1 বছর পর শিহাব যে টাকাটা ফেরত দেবে, ধরো 5,000 টাকাই সে ফেরত দিল, সেটাকে আমরা বলতে পারি ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমানে রহিম যে টাকাটা শিহাবকে দিয়েছে তার মূল্য এবং ভবিষ্যতে রহিম টাকাটা যে ফেরত পাবে তার মূল্য কিন্তু এক নয়। এই যে মূল্যের পার্থক্য, অর্থের মানের পার্থক্য, এই অর্থের মানের পার্থক্যকেই আমরা আসলে কি বলবো? অর্থের সময় মূল্য। আচ্ছা, আসো আরও একটা উদাহরণ আমরা দেখি, তাহলে আমরা আরও এই ধারণাটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। ধরো জনাব আনিস এবি ব্যাংকে 1
1000 টাকা 10% হারে 5 বছরের জন্য জমা করলো। আমরা সাধারণত ব্যাংকে কিন্তু টাকা জমা রাখি নিরাপদে বা নিরাপত্তার জন্য, তোমরা সেটা কিন্তু ব্যাংকিং অধ্যায়ে পড়েছো। তো আমরা এখানে অর্থের সময় মূল্যে সেইভাবে একটা উদাহরণ দিতে চেষ্টা করছি। দেখো, জনাব আনিস 1000 টাকা 10% হারে 5 বছরের জন্য এবি ব্যাংকে জমা রাখলো। তাহলে এবি ব্যাংক ধরো 5 বছর পর, ঠিক আছে, আমি এখানে একটু পরিবর্তন করে 1 বছর দিচ্ছি, 1 বছরের জন্য রাখলো 1100 টাকা, 1 বছর পর ফেরত দিল। এবি ব্যাংক জনাব আনিসকে 1100 টাকা 1 বছর পরে ফেরত দিল। তাহলে আনিস সাহেব কিন্তু রেখেছিলেন আসলে 1000 টাকা, ফেরত পেয়েছেন 1100 টাকা। তাহলে দেখো 1000 টাকা উনি রেখেছেন বর্তমান সময়ে এবং 1 বছর পরে উনি ফেরত পেয়েছেন 1100 টাকা। তাহলে বর্তমান সময়ের যে 1000 টাকা মূল্য সেটি 1 বছর পরের 1100 টাকা মূল্যের সমান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্থের মূল্যের বা মানের পরিবর্তন হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, অর্থের মানের বা মূল্যের পরিবর্তন আসলে কেন হয়? এই প্রশ্ন তোমাদের মাঝে আসতে পারে। এটার কারণ হচ্ছে অর্থের মানের বা মূল্যের পরিবর্তন হয় সুদের হারের পরিবর্তনের জন্য। অর্থের মানের বা মূল্যের পরিবর্তন হয় আসলে সুদের হারের পরিবর্তনের জন্য। আচ্ছা, আমরা সুদ কিন্তু আসলে দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, একটি হচ্ছে সরল সুদ, একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমরা এ সম্পর্কে ইনশাল্লাহ নেক্সটে ডিটেলভাবে আলোচনা করব। আমরা এখন আমাদের অ্যাসাইনমেন্টের আলোকে আলোচনাগুলো করে ফেলি। তাহলে তোমরা ইতিমধ্যে অর্থের সময় মূল্য সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে গিয়েছো যে অর্থের সময় মূল্য বলতে আসলে আমরা কি বুঝি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা মানের পরিবর্তনের যে হচ্ছে ধারণাটা, সেটি হচ্ছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্যের মোটামুটি 2-3টি উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা তোমাদের নিজের ভাষায় সেই উদাহরণগুলো সুন্দরভাবে লিখে ফেলবে। এইবার আমরা যে জিনিসটি জানব সেটি হচ্ছে অর্থের সময় মূল্যের কিছু গুরুত্বপূর্ণ ধারণা। তার মধ্যে প্রথম ধারণাটি হচ্ছে আমরা যেটা জানলাম একটু আগে, যে বর্তমানে প্রাপ্ত মূল্য ভবিষ্যতে প্রাপ্ত মূল্যের চেয়ে মূল্যবান। তার পরবর্তী যে ধারণাটি সম্পর্কে বা গুরুত্বপূর্ণ ধারণাটি যেটি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে অর্থের মূল্যের পরিবর্তন হয় সুদের হারের তারতম্যের কারণে এবং বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা হয়। এটি হচ্ছে অর্থের সময় মূল্যের কিছু গুরুত্বপূর্ণ ধারণা বা কনসেপ্ট, যা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন
আমরা যে জিনিসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অর্থের সময় মূল্য আলোচনা করতে গেলে আমরা আসলে দুটি অংশ পাই। একটি হচ্ছে বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। একটি হচ্ছে বর্তমান মূল্য এবং অপরটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুটি হচ্ছে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। তাহলে আসো আমরা ভবিষ্যৎ মূল্য সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিই, তাহলে তোমরা সংজ্ঞাটি খুব সহজেই লিখতে পারবে। মনে করো জনাব কালাম জনতা ব্যাংকে 500 টাকা জমা করলো 10% সুদের হারে। 500 টাকা জমা করলো 10% সুদের হারে। 500 টাকা কিন্তু সে বর্তমানে জমা করেছে, তাহলে এই 500 টাকাটাকে কিন্তু আমরা বলতে পারি বর্তমান মূল্য। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে অর্থটি হচ্ছে জমা করবো সেটাকে আমরা বলবো হচ্ছে বর্তমান মূল্য। এখন জনাব কালাম হচ্ছে 500 টাকা 10% হারে জনতা ব্যাংকে জমা করেছে প্রতি বছর বা বাৎসরিক হিসাব অনুযায়ী। তাহলে 5 বছর পর তিনি কত টাকা পাবেন? 5 বছর পর তিনি যে টাকাটা পাবেন সেই প্রাপ্ত অর্থটাকেই আমরা বলবো কি বলতো? ভবিষ্যৎ মূল্য। তোমরা কিন্তু ইতিমধ্যে ভবিষ্যৎ মূল্যের শব্দ এই ভবিষ্যৎ শব্দটি শুনেই তোমরা বুঝতে পেরেছো আসলে যে অর্থ বা যে পরিমাণ অর্থটা আমরা ভবিষ্যতে গ্রহণ করব বা প্রদান করব তাকে আমরা কি বলবো? ভবিষ্যৎ মূল্য বলবো। অর্থাৎ জনাব কালাম 5 বছর পরে যে অর্থটি গ্রহণ করবেন বা জনতা ব্যাংক 5 বছর পর যে অর্থটি জনাব কামালকে প্রদান করবেন সেই পরিমাণ অর্থটিকে আসলে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা কি বলতে পারি বলো তো ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞাটা? ভবিষ্যতে একটি নির্দিষ্ট, আসলে আমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলি, যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ অর্থ, যেমন জনাব কামাল গ্রহণ করবেন, তাই না? যে পরিমাণ অর্থ গ্রহণ, আর ব্যাংক হচ্ছে জনাব কামালকে কি করবেন? প্রদান করবেন। যে পরিমাণ অর্থ গ্রহণ বা প্রদান করা হবে তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। তো তোমরা কিন্তু সংজ্ঞাটা পেয়ে গেছো, আশা করি সংজ্ঞাটা তোমরা খুব সহজেই লিখতে পারবে। এবং সাথে কিন্তু আমি একটা উদাহরণও দিয়ে দিয়েছি, আসলে ভবিষ্যৎ মূল্য কি সে সম্পর্কে তোমরা হচ্ছে লিখতে পারবে। আচ্ছা, এখন এই যে ভবিষ্যৎ মূল্য এই যে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব, একটা প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ মূল্যটা বের করব, তাই না? যেহেতু ভবিষ্যৎ মূল্যটা একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে আমরা বের করছি, তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব। আচ্ছা, তাহলে আসো আমরা একটা ভবিষ্যৎ মূল্য বের করা শিখি, চলো। ঠিক আছে, তাহলে ধরি বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, মানে তোমার কাছে 100 টাকা আছে, সেটা তুমি যে কোনো একটি ব্যাংকে জমা রাখবে এবং ব্যাংকে জমা রাখার পর তুমি সেখান থেকে 10% সুদ গ্রহণ করবে। ঠিক আছে? আচ্ছা,
তাহলে এটা তো বর্তমান মূল্য, যেটা আমি বর্তমান সময়ে মানে আমার যে অর্থটি আমি ব্যাংকে জমা করলাম, তাহলে আমি সেখান থেকে 10% হারে সুদ পেলাম। তাহলে এক বছর পর ভবিষ্যৎ মূল্য মূল্যটা আসলে আমরা নির্ণয় করি। সেটা নির্ণয় করার পদ্ধতিতে হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, আমরা 10% হারে সুদ গ্রহণ করব। আমাদের সময় হচ্ছে 1 বছর। আচ্ছা, তাহলে আমরা এখানে 100, এটাকে আসলে আমরা এই দশমিকটাকে এই পার্সেন্টেজটাকে আমরা দশমিকে কনভার্ট করে নিই। $110 টাকা। তাহলে তুমি যদি বর্তমানে 100 টাকা কোনো ব্যাংকে জমা রাখো এবং ব্যাংক যদি তোমাকে 10% সুদ প্রদান করে, তুমি 1 বছর পর পাবে হচ্ছে 110 টাকা। আচ্ছা, একইভাবে যদি তুমি 2 বছর পর হচ্ছে টাকাটা উঠাও, সেক্ষেত্রে কত হবে দেখো। এখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম 121 টাকা। তাহলে খেয়াল করো, 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, সুদ দিচ্ছে তোমাকে ব্যাংক 10% হারে 1 বছর পর, তার ভবিষ্যৎ মূল্য হচ্ছে 110 টাকা। 2 বছর পরে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 121 টাকা। তাহলে এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি আমরা, যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা আসলে ভবিষ্যৎ মূল্যটি নির্ণয় করছি। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। তাহলে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে তাহলে আমরা কি বুঝি? যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। আমি আবার বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় সুদাসলের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেক বছর সুদাসলের পরিমাণের উপর ভিত্তি করে হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটি নির্ণয় করা হয়। আচ্ছা, এখানে তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমরা এখানে ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করছি। ভবিষ্যৎ মূল্য বের করছি আমরা বর্তমান মূল্য এবং সুদের হার ব্যবহার করে। তাহলে আমি এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্রটি আছে, আমরা আসল সূত্রটি লিখে ফেলি। সূত্রটি কিন্তু আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা এই ধারণা থেকেই ভবিষ্যৎ মূল্যটি নির্ণয় করতে পারবো। দেখো সূত্রটা আমরা লিখব। ভবিষ্যৎ মূল্যের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। ভবিষ্যৎ মূল্য সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে এটা কি দেখো, বর্তমান মূল্য, তাই না? বর্তমান মূল্য, আমি আরেকটু মুছে ফেলছি। এটা আসলে পুরোটা মুছছি না আমি তোমাদের, তার কারণটা হচ্ছে এই টপিকটা থেকে কিন্তু আমরা সংজ্ঞাটা সহজেই লিখতে পাচ্ছি, সেই কারণে। আচ্ছা, তারপরে সূত্রে ব্যবহৃত 1, আর এখানে এই যে ডিজিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুদের হারের পরিমাণ। তাহলে আমাদের এখানে হবে সুদের হার, আর এখানে দেখতে পাচ্ছ যে সময়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো মেয়াদ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমরা পেয়ে গেলাম। তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকেই ভবিষ্যৎ মূল্যের সূত্র সম্পর্কে জানো। ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য ইন্টু 1 যোগ সুদের হার টু দি পাওয়ার মেয়াদ। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা থেকে সূত্রটা সংক্ষেপে লিখতে পারি।
আচ্ছা তোমরা দেখো আমি এখানে সূত্রটা লিখেছি FV ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n, যেখানে FV হচ্ছে ফিউচার ভ্যালু, PV হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, 1 প্লাস I রেট অফ ইন্টারেস্ট, আর n হচ্ছে ম্যাচুরিটি বা মেয়াদ। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা সবাই জানি এবং কিভাবে সূত্রটা আসলে এসেছে সে সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করে ফেললাম। তাহলে আমরা ইতিমধ্যে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানলাম, ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া তাকে আসলে কি বলা হয় সে সম্পর্কে আমরা জানলাম এবং বর্তমান মূল্য সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। তাহলে আসো আমরা একটা ছোট্ট অঙ্ক করে নেই, সেই ছোট্ট অঙ্কটা করলে তোমাদের চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া সম্পর্কে আরও একটি ভালো ধারণা হয়ে যাবে এবং তোমাদের যে হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য এবং চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া এ সম্পর্কে যে তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে সেখানে কিন্তু তোমাদের নির্দেশনার মধ্যে লিখিয়ে দেওয়া আছে যে উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্য এবং চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটি যথাযথভাবে যদি তোমরা ব্যাখ্যা করতে পারো তোমরা বেশ ভালো নম্বর পাবে। তাহলে আসো চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার একটি অঙ্ক আমরা করে ফেলি বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের। আচ্ছা তোমরা অঙ্কটা একটু পড়ে দেখো। যে কোনো অঙ্ক করার আগে আমাদের প্রশ্নটাকে খুব ভালো মতো বুঝতে হবে, এই নিয়মটা কিন্তু তোমরা সবাই জানো। এখন আমরা প্রশ্নটা একটু পড়ে দেখি আসলে কি চেয়েছে। যে জনাব রহিম রূপালী ব্যাংকে 10% হার সুদে 10,000 টাকা জমা রেখেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় বছর পর আসলে তিনি কত টাকা পাবেন। তাহলে পর বলতে আসলে আমরা কি বুঝি, যে মূল্যটা আমরা পরবর্তীতে পাবো অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য। আর এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পুরো প্রক্রিয়াটাকে আমরা আসলে বলবো চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আসো আমরা হচ্ছে সমাধানটা করে ফেলি। আচ্ছা এখানে দেখো আমি একটু সময় স্বল্পতার কারণে একটু শর্টকাটে লিখব, কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে আসলে তোমরা জানো কিভাবে পুরোপুরি লিখতে হয়। আচ্ছা এখানে বর্তমান মূল্য দেয়া আছে বা প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, তোমরা বর্তমান মূল্যটা লিখে তারপরে পিভি লিখবে, সেটা তোমরা জানো কিভাবে লিখতে হয়। আচ্ছা বর্তমান মূল্য দেয়া আছে আমাদের 10,000 টাকা, আর সুদের হার আমাদের দেয়া আছে কত, 10%। আসো আমরা এটাকে দশমিকে কনভার্ট করে নিই। আচ্ছা তাহলে প্রথম বছর পর আমরা ভবিষ্যৎ মূল্য পাবো, সেজন্য আমরা সূত্রটা লিখে নিই। এই সূত্রটা আমরা সবাই জানি, সূত্রটা লিখে আমরা মানগুলা বসিয়ে নিচ্ছি। এক বছর প্রথম বছর পরে যেহেতু সেই জন্য মেয়াদের এখানে মেয়াদের জায়গায় হচ্ছে 1, এবং তোমরা এটা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো সেখানে আমাদের আসবে দেখো 11,000 টাকা। অর্থাৎ তুমি 10,000 টাকা জমা জনাব রহিম 10,000 টাকা জমা করে 1 বছর পর 11,000 টাকা পাচ্ছে। তাহলে 11,000 টাকা হচ্ছে বর্তমান মূল্য আর এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের যে পার্থক্য বা এই দুইটা ডিজিটের যে পার্থক্য এখানে 1,000 টাকা, সেটা হচ্ছে সুদের পরিমাণ।
ঠিক আছে? সুদের পরিমাণ এবং সুদের হারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন হার বলা থাকবে তখন আমরা দেখব যে তার সাথে একটা শতকরা বা পার্সেন্টেজ দেওয়া আছে, এবং সুদের পরিমাণ আমরা যখন বের করব তখন আসলে আমরা সেটা টাকায় বের করব। আচ্ছা, তারপর এখন আমরা দ্বিতীয় বছর পর যা বের করব, আসো একইভাবে 10,000 টাকা বসালাম। টাকা বসালাম, মেয়াদের সময় হচ্ছে 2। আসো আমরা পাবো 12,000 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 10,000 টাকা যদি হচ্ছে রহিম সাহেব রূপালী ব্যাংকে রাখে, তাহলে 10% হারে তিনি 2 বছর পরে পাচ্ছেন 12,000 টাকা। আচ্ছা, একইভাবে তিনি তৃতীয় বছর পরে আমরা কত টাকা পাবে সেটা একটু দেখে নিই। তৃতীয় বছর পর তিনি পাবেন 13,000 13,310 টাকা। তাহলে সেই যে দেখো 1,000 টাকা রেখে 10,000 টাকা রেখেছেন এবং 3 বছর পর তিনি পেয়েছেন 13,310 টাকা। তার মানে এখানে 3,310 টাকা হচ্ছে তার সুদের পরিমাণ, এবং সুদের হারটা হচ্ছে 10% হারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ধাপে ধাপে কিভাবে করে বর্তমান মূল্য সাহায্যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি, এবং এই যে পুরো প্রক্রিয়া সেটিকে আমরা বলবো হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। তাহলে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কাকে বলে সেই সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি, এবং এটার একটা ডিটেল উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এটি খুব সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে প্রেজেন্ট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা হচ্ছে নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই এই সূত্রটা সম্পর্কে জানো। এই সূত্রটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহৃত হয়। কিন্তু কোথাও যদি বা কোনো অঙ্কে যদি বা কোনো টপিকে যদি বছরে একাধিকবার সুদের গণনা করা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, তখন আমাদের সূত্রটা কিছুটা পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, তখন আমাদের সূত্রটায় যতবার আমাদের সুদ গণনা করা হবে, যতবার সুদ চক্রাকারে গণনা করা হবে, ততবার আমরা সেটা আমাদের সূত্রে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা তখন একটা নতুন জিনিস আমাদের সূত্রে অ্যাড করব, সেটা হচ্ছে এম। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে সূত্রটা আছে তার থেকে এই সূত্রটা একটু পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি নতুন জিনিস সংযোজন করেছি, সেটা হচ্ছে এম। তাহলে এখানে তোমরা প্রতিটা জিনিস সম্পর্কে কিন্তু জানো যে আসলে কোন জিনিসটা কি বা কোন জিনিসটার ব্যবহার কি। শুধু নতুন যে সব জিনিসটা এসেছে এখানে, সেটা হচ্ছে এম মানে হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং অর্থ হচ্ছে চক্র বৃদ্ধির সংখ্যা। অর্থাৎ যদি আমাদের সুদের হারটা বার্ষিক না হয়ে আমাদের ত্রৈমাসিক বা ষান্মাসিক বা সাপ্তাহিক বা বাৎসরিক বলা থাকে, সেক্ষেত্রে আমরা এই এম ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আসো চক্রবৃদ্ধি আসলে কিভাবে হতে পারে সেই জিনিসটা আমরা দেখে নিই, বা চক্রবৃদ্ধি টার্মগুলো আসলে কিভাবে থাকতে পারে। আচ্ছা, চক্রবৃদ্ধির টার্ম বা এম এর মান প্রতি মাসে যদি থাকে, প্রতি মাস অথবা মাসিক যদি লেখা থাকে, তখন এম এর মান হবে 12। যদি আমাদের
চক্রবৃদ্ধি সংখ্যায় দ্বিমাসিক কথাটা লেখা থাকে, দ্বিমাসিক মানে হচ্ছে আমরা বছর 2 মাস করে পুরো বছরটাকে আমরা 2 মাস করে করে হচ্ছে সাজাবো, তখন আমাদের এম এর মান হবে 6। যদি ত্রৈমাসিক লেখা থাকে তখন আমাদের এম এর মানটা হবে 4। যদি সাপ্তাহিক লেখা থাকে তখন আমাদের মানটা হবে 52। যদি বাৎসরিক লেখা থাকে তখন আমাদের এম এর মানটা হবে 365। এটা তো তোমরা সবাই জানো, কিন্তু তারপরেও আরও একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তাহলে আমরা চক্রবৃদ্ধিকরণের যে সংখ্যা সেটা সম্পর্কে জানলাম, আমাদের সূত্রটা যে পরিবর্তিত হয়েছে সেই সম্পর্কেও আমরা জানলাম। এবার আমরা একটা উদাহরণ দেখি বা একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। জনাব রাহাত এবি ব্যাংকে 2 বছরের জন্য 5,000 টাকা জমা রাখলেন। ব্যাংক যদি ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে তবে তিনি কত টাকা পাবেন? আচ্ছা, জনাব রাহাত এবি ব্যাংকে 2 বছরের জন্য 5,000 টাকা জমা করলেন। যদি ব্যাংক তাকে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে, এই যে আমাদের এখানে সেই হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংখ্যাটা কিন্তু দেয়া আছে, এ কারণে আমাদের অঙ্কটা আমরা সাজাবো এই সূত্রের মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অঙ্কটা করার সময় অবশ্যই কোনটা কি, কোনটা ভবিষ্যৎ মূল্য, কোনটা বর্তমান মূল্য সে সম্পর্কে ক্লিয়ারভাবে লিখবে, তারপরে হচ্ছে অঙ্কটি করবে। আচ্ছা, আমি এখানে সময় স্বল্পতার কারণে একটু শর্টকাট করছি, কিন্তু তোমরা কিন্তু শর্টকাট অঙ্ক করবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে পিভি মানে তোমরা জানো প্রেজেন্ট ভ্যালু, সেটা হচ্ছে 5,000। সুদের হার হচ্ছে আমাদের এখানে, আচ্ছা আমি সুদের হারটা এখানে ইনক্লুড করি নাই, ভিত্তিতে 12% হারে আমি এখানে ইনক্লুড করিনি সুদের হার। তাহলে 12% মানে হচ্ছে এটাকে আমরা দশমিকে কনভার্ট করলাম। ত্রৈমাসিক মানে হচ্ছে কি, আমরা এখানে লিখব 4, আর হচ্ছে 4 আর 2 বছরের জন্য। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম এটা পেলাম। আচ্ছা, তাহলে আমরা বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে যেই হচ্ছে সূত্রটা, যেই উদাহরণটা তোমাদেরকে দেয়া লাগবে সেই উদাহরণ সম্পর্কেও তোমাদের ধারণা দিয়ে দিলাম। এবার আমরা সময় লাগবে, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত সম্পর্কে।
আমরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব কিভাবে সে সম্পর্কে আমরা কোনো বিনিয়োগকারী যদি একাধিক প্রকল্পে বিনিয়োগ করে সেক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব এবং অর্থের ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে একজন বিনিয়োগকারী কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে সে সম্পর্কে আমরা শিখব। তুমি যদি একজন বিনিয়োগকারী হও এবং তোমার হাতে যদি একের অধিক প্রকল্প থাকে, তুমি যে প্রকল্পটি থেকে অধিক পরিমাণের অর্থ ভবিষ্যতে গ্রহণ করবে সেই প্রকল্পটি আসলে স্বাভাবিকভাবে তুমি একজন বিনিয়োগকারী হিসেবে সেটি গ্রহণ করবে। তাহলে আসো আমরা অঙ্কটি করি। জনাব মাহমুদ 5 লক্ষ টাকা সঞ্চয় করলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো দুটি ব্যাংকে রাখতে চান। তোমরা দেখতে পাচ্ছ জনাব মাহমুদ নামের একজন ব্যক্তি, তিনি 5 লক্ষ টাকা জমা করেছেন। জমা করার পর তিনি এই জমাকৃত টাকাগুলো 5 বছরের জন্য দুটি ব্যাংকে জমা করতে চাচ্ছেন। আচ্ছা, তিনি একটি ব্যাংকে 3 লক্ষ ও অপর ব্যাংকে 2 লক্ষ টাকা রাখতে চান। এজন্য তিনি সোনালী ও রূপালী ব্যাংকে যোগাযোগ করলেন। এজন্য তিনি সোনালী এবং রূপালী ব্যাংকে যোগাযোগ করলেন। সোনালী ব্যাংক 10% হারে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করবে। রূপালী ব্যাংক 9.5% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করবে। এই অবস্থায় জনাব মাহমুদের কোন প্রকল্পটি বা কোন ব্যাংকের কোন ব্যাংকে কত টাকা জমা করলে তার জন্য প্রকল্পটি লাভজনক হবে, আসলে সে ব্যাপারে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আসলে অঙ্কটি আমরা আরেকবার বুঝে নিই। জনাব মাহমুদ 5 লক্ষ টাকা সঞ্চয় করেছেন। এই 5 লক্ষ টাকার 3 লক্ষ টাকা তিনি একটি ব্যাংকে এবং 2 লক্ষ টাকা তিনি অপর ব্যাংকে রাখতে যাচ্ছেন। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে 3 লক্ষ টাকা যেহেতু বর্তমানে তিনি রাখতে যাচ্ছেন, 3 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। একইভাবে এই 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আসলে জনাব মাহমুদের জন্য কোন প্রকল্পটি আসলে লাভজনক। তাহলে আসলে অঙ্কটি তো একটু বিশাল বড়, সে কারণে আমি প্রশ্নটি মুছে দিলাম। তোমরা ভিডিওটি তো যেহেতু রেকর্ডেড থাকবে, তোমরা প্রশ্নটি রেকর্ডেড ভিডিও থেকে দেখে
তোমরা করে নিবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এখানে দুটি পার্ট, সেটি হচ্ছে 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। তো আমরা এখানে প্রথমে সোনালী ব্যাংক, আমাদের সোনালী যে ব্যাংক আছে সেই সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রথমে যে 3 লক্ষ টাকা সেটার আর হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করে নিব। তাহলে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমাদের সূত্রটি লিখে নিই। আর যেহেতু এইখানে কিছু বলা নেই যে হচ্ছে, সেহেতু আমাদেরকে এখানে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে 3 লক্ষ টাকা, সুদের হার তোমরা জানো হচ্ছে 10%, মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করলে যা পাবো সেটা হচ্ছে 4,83,153 টাকা। আমরা এখানে প্রায় লিখে দিলাম। আচ্ছা, এরপর আমরা রূপালী ব্যাংকের ক্ষেত্রে ক্ষেত্রে 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্যটা বের করে নিই। আচ্ছা, যেহেতু এখানে ব্যাংক কিন্তু হচ্ছে তিনি 2 ব্যাংকে হচ্ছে 2 ধরনের টাকা রাখবেন। তিনি যদি 3 লক্ষ টাকা সোনালী ব্যাংকে রাখেন তাহলে 2 লক্ষ টাকা তাকে রূপালী ব্যাংকে রাখতে হবে। আর রূপালী ব্যাংকের শর্ত কিন্তু এখানে দেওয়া আছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। তাহলে আমাদের সূত্রটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তোমরা জানো যে তখন আমাদের এখানে এম এর ব্যবহার চলে আসবে। তাহলে এখন আমরা 2 লক্ষ টাকার ভ্যালু বের করব। এখানে সুদের হার হচ্ছে 0.095। এটাকে তোমরা হচ্ছে যখন 100 দিয়ে ভাগ করবে তখন এমন একটা ডিজিট আসবে। আর যেহেতু সাপ্তাহিক কথাটা লেখা আছে, সো এখানে হবে 52 ইন্টু এন এর মান হচ্ছে 5। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা হচ্ছে আমি তোমাদেরকে আর দেখালাম না, তোমরা ক্যালকুলেশনটা আশা করি পারবে। এখানে ভ্যালুটা হচ্ছে আমাদের আসবে তাহলে দেখো, তিনি যদি 3 লক্ষ টাকা রাখেন তাহলে কত পাচ্ছেন, না 2 লক্ষ টাকা রাখলে তাহলে মোট মূল্যটা হচ্ছে, ভবিষ্যৎ মূল্য হচ্ছে, আমরা এটা যোগ করে দিব, আমাদের এখানে আসে আচ্ছা, তাহলে তোমরা এটা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, যদি সোনালী ব্যাংকে তিনি 2 লক্ষ টাকা রাখেন, সেই 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্যটা আমরা বের করে নিব। আমি আর সূত্রটা লিখলাম না, সরাসরি মানটা বসিয়ে দিলাম। তোমরা এখানে জানো যে সোনালী ব্যাংকে তো আসলে চক্রবৃদ্ধির পরিমাণটা বাৎসরিক হিসেবে হবে। তাহলে এখানে আমরা পাবো, আচ্ছা, আর রূপালী ব্যাংকে তিনি যদি রাখেন সেক্ষেত্রে আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে মোট মূল্যটা হচ্ছে আমাদের
কিছুক্ষণ আগে আমরা যে প্রকল্পটিতে হচ্ছে মোট ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম, সেখানে ছিল 8,02,373, আর এখানে আমাদের বের হয়েছে 8,09,32 টাকা। তো তুমি যদি জনাব একজন বিনিয়োগকারী হও এবং ভবিষ্যতে তুমি দুটি প্রকল্প থেকে, এরকম একটা প্রকল্প থেকে যদি তুমি 8,02,373 টাকা পাও এবং অপর প্রকল্প থেকে যদি তুমি 8,09,32 টাকা পাও, তোমার জন্য কোনটি লাভজনক হবে? তুমি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকো তাহলে তোমার জন্য যে প্রকল্পটি থেকে অধিক হারে তুমি ভবিষ্যৎ মূল্য অর্জন করতে পারছো সেই প্রকল্পটি কিন্তু তুমি গ্রহণ করবে। আমি জানি শিক্ষার্থীরা তোমরা এই সিদ্ধান্তটা খুব সহজেই লিখতে পারবে, কারণ আমি জানি তোমরা এই সিদ্ধান্তটা সুন্দর করে লিখতে পারো। তো হচ্ছে আজকে আমার এই অ্যাসাইনমেন্টের ওপরে, সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের উপরে এইটুকুই ছিল তোমাদের জন্য ক্লাস। আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে।